আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আমাদের বিশেষ আয়োজন ভোটের মাঠে। আসন্ন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রস্তুতি, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে আজ আমরা কথা বলবো। আপনারা জানেন যে এবারে যে ভোট হচ্ছে, এই ভোটে 9.5 লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। এর মধ্যে 5.5 লাখের বেশি আনসার বিডিবি সদস্য। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। স্যার, কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ। নির্বাচনকালীন সময় অনেক ব্যস্ততা যাচ্ছে, দেখছি জেলায় জেলায় ঘুরে আপনি প্রস্তুতিমূলক সমাবেশগুলো দেখছেন এবং তাদের উদ্দেশ্যে কথা বলছেন। সব মিলিয়ে একেবারে শেষ প্রান্তে এই যে যারা বা মাঠ পর্যায়ে কাজ করবে, আপনার কি মনে হয় কেমন প্রস্তুতি আপনাদের? আমাদের আনসার ভিডিপির যে প্রান্তিক পর্যায়ে আমাদের যে নির্বাচন প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আপনারা সকলে জানেন যে আমরা গত 5ই আগস্টের গণমানুষের যে অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের যে একটা সম্ভাবনার ক্ষেত্র যে তৈরি হয়, সেই ক্ষেত্রের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের সেই সেপ্টেম্বর মাস থেকেই আমরা আমাদের প্রস্তুতি অ্যাকচুয়ালি শুরু করি। কারণ আমাদেরকে তৃণমূল পর্যায়ে যখন সংস্কার করতে হয়, তখন এটার গভীরতা এত বেশি যে এবং ব্যাপ্তি এত বেশি যে পুরো বাংলাদেশব্যাপী আমাদেরকে পুরোপুরি সংস্কার করে আমাদেরকে দেশের মাটি এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পুরো প্রস্তুতিটাকে সেট করা, এটা কিন্তু এত কম সময় সম্ভব না। যার কারণে আমরা আমাদের বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে যে যে সংস্কারগুলো করা হয়েছে, এগুলোর উদ্দেশ্য ছিল সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য। এখনকার যে প্রস্তুতির যে পর্ব, সেই ধারাবাহিকতায় আমরা আমাদের সঠিক লোককে, প্রশিক্ষিত লোককে নির্বাচন করা, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই জায়গাটা আমাদের এই প্রস্তুতিমূলক সমাবেশের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সমাপ্ত করলাম। এখন এই প্রস্তুতিমূলক সমাবেশে আমাদের যে নির্বাচন কমিশন এবং আমাদের যে নির্বাচনের আয়োজনের যে নির্দেশনাগুলো থাকে, এবারের জন্য যে নব যে সংযোজনগুলো ছিল, সব মিলে সেই নির্দেশনাগুলো আমরা সরাসরি আমাদের পুরো জেলার সকল সদস্যকে একসাথে, কোথাও 10,000, কোথাও 20,000, কোথাও 30,000, এইভাবে আমরা সকলকে একসাথে আমাদের নির্দেশনাগুলো ডেলিভার করতে পেরেছি। এবং একই সাথে আমাদের উদ্দেশ্য ছিল সকলের উপস্থিতি সুনিশ্চিত করা। এমনও হয়েছে যে অনেকে দেখা যায় যারা অভিজ্ঞতা সম্পন্ন দীর্ঘদিন ধরে আমাদের সদস্য, বাট তাদের শারীরিক অবস্থা এখনকার নির্বাচনের চ্যালেঞ্জের জন্য যথেষ্ট না, অনেকে শারীরিকভাবে সেভাবে সক্ষম না, তাদেরকে আমরা সিলেক্ট করে দেখছি এবং তাদেরকে রিপ্লেস করার যে সুযোগ, সেটা এখন আমাদের সম্ভব হয়েছে। এবং এই যে নির্বাচন প্রক্রিয়ায় যে সিলেকশন, সর্টিং, সব মিলিয়ে আমি বলবো যে সকলের মধ্যে যে একটা কনফিডেন্স বিল্ডিং, যে যারা ডিউটি করবে, এই নির্বাচনী ডিউটি করবে, সেই কনফিডেন্স বিল্ডিংয়ের যে আয়োজনটা দরকার ছিল, এই নির্বাচনী সমাবেশে আমরা সেটা দিতে পেরেছি আমাদের সদস্যদের মধ্যে। এবং সেটা দিতে গিয়ে আলটিমেটলি বাকি আমাদের সাধারণ জনগণ, যে ভোটার যারা যাবে, তাদের মধ্যেও একটা কনফিডেন্সের একটা জায়গা আমরা তৈরি করতে পেরেছি। আমাদের মোতায়েনের যে প্রক্রিয়া, সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে নির্বাচনের একদিন আগে ভোটার সরঞ্জামাদি সহ সবাইকে যেতে হয়, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা এখন। গণমাধ্যমে কাজ করার ক্ষেত্রে আমরা গতকাল থেকে দেখছি মানুষের যে সেই ঘরে ফেরা বা ভোটের একটা উৎসব মুখর পরিবেশ, সেটা কিন্তু একটু লক্ষ্য করা যাচ্ছে। অনেক বাসে টিকিট পাওয়া যাচ্ছে না, ট্রেনে। তো এই যে আপনি যাদেরকে মাঠ পর্যায়ে কাজ করার জন্য যে সফটওয়্যার ইউজ করেছেন, সেটি নিয়ে আপনি কিছুদিন আগে মিডিয়ার সামনেও বলেছেন, যেটি আপনাদের আনসার ভিডিবি ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আপনি সর্ট আউট করেছেন। এই সিস্টেমের উপরে সাধারণ জনগণের একটু পরিষ্কার হওয়ার বা ক্লিয়ার হওয়ার দরকার আছে। এখানে কি আপনি যেভাবে তাদেরকে সর্ট আউট করেছেন বা তাদেরকে 8 লাখ থেকে তাদেরকে 5.5 লাখে নিয়েছেন, এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে কি না? মূলত ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমটা ছিল একটা ট্রান্সফরমেশনের একটা ধাপ। ট্রান্সফরমেশনটা কি? আগে আমাদের যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে, আমাদের আনসার ভিডিপি সদস্যদের যে নির্বাচন প্রক্রিয়া ছিল, এটা সম্পূর্ণ ম্যানুয়াল হতে যেটা হয়েছে যে 5.5 লক্ষ লোককে যখন নির্বাচন করতে হয়, তখন প্রান্তিক পর্যায়ে আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা আছে তাদের উপরে নির্ভরশীল হতো। তখন এই যে নির্ভরশীলতা যেহেতু ম্যানুয়াল ছিল, মাস্টার রোল সিস্টেমে ছিল, সো এখানে ম্যানিপুলেশনের সুযোগটা অনেক বেশি ছিল। যখন আমরা ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এটা করতে গেলাম,
তখন আমরা যেটা করতে পেরেছি অ্যাকচুয়ালি, আমাদের দুইটা মূল ইন্ডেক্স, একটা হচ্ছে সে এনআইডিটা তার সঠিক আছে কিনা, নাম্বার 2 হচ্ছে তার আমাদের যে মৌলিক প্রশিক্ষণের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যথাযথ কিনা। এই দুটো আমাদের অটোমেশন প্রক্রিয়া যখন যাচাই বাছাই হয়ে যাচ্ছে, বেসিক ফিল্টারিং করতে গিয়ে যেটা হচ্ছে আমাদের উপজেলা পর্যায়ের যারা থাকে কর্মকর্তা পর্যায়ে, তাদেরকে এই ফিজিক্যালি এই জিনিসগুলো, যেমন সার্টিফিকেটের জিনিসগুলো ফিজিক্যালি আবার চেক করতে হয় এবং সশরীরে দেখতে হয় যে আদৌ হি ইজ ফিট ফর ইলেকশন ডিউটি অর নট। ওই জায়গায় হয়তো দেখা গেছে দীর্ঘদিনে যেহেতু চর্চা, বিভিন্ন ধরনের দেখা যায় যে আর্থিক অনেকগুলো অসঙ্গতি অনিয়মের ক্ষেত্র এখানে সুযোগ রয়ে যায়। কারণ অনেকে যে নির্বাচনের যে ভাতাটা পায়, তখন তার মধ্যে থেকে শেয়ার করার বা শেয়ার নেওয়ার একটা আসলে আমি বলবো যে ধারা একটা আগে ছিল। সেখান থেকে যখন আমরা এই সর্টিং করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে যদিও অটোমেশনে অনেক ফিল্টারিং হয়ে যাচ্ছে, ম্যানুয়ালি অনেকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা পেয়েছি যে তারা ভুয়া যে বা ফেক সার্টিফিকেট বানিয়ে এনে বাজার থেকে সেটাকে দেখিয়ে সফটওয়্যারে অ্যাড করে নিয়েছে। এটা সবচেয়ে সুন্দর জিনিস যেটা হচ্ছে যে এই যে করেছে সেটা আবার আমাদের প্রক্রিয়ায় ধরা পড়েছে। এবং যেহেতু আমরা ফিল্টারিং প্রসেসে আমরা আমাদের মনিটরিংয়ের সুযোগটা এখন হেডকোয়ার্টার থেকে করার সুযোগ আছে, জেলা থেকে করার সুযোগ আছে। সো কেউ ওই ফেকটা দিয়ে দিতে পারবে, অ্যানালিস্ট করতে পারবে, বাট পারবে না। গত রাতেও আমরা কিন্তু হাতির ঝিলে, আমাদের ঢাকা মহানগরীর হাতির ঝিলে এই যে সমাবেশ হলো, একটা বড় অংশকে আমরা পাইছি বিভিন্ন জায়গায় আমাদের যখন যাচাই বাছাই হয়, যে দেখা গেছে যে তারা আমাদের ট্রেন না, ফেক সার্টিফিকেট দিয়েছে। তাদেরকে সাথে সাথে আমরা আমাদের মোতায়েন যে সিসি সার্টিফিকেট থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু তখন আমাদের যারা রিজার্ভ ছিল তাদেরকে তখন অ্যাড করে নিছি। এই যে আমরা লাস্ট মুহূর্তে ইভেন আমরা বলা আছে যে ইভেন ভোটের দিন আগেও, আগামীকালকেও যদি কাউকে এই ধরনের পাওয়া যায়, তাহলে আমরা সাথে সাথে সেটাকে যাচাই বাছাইয়ের যে সুযোগ, সেটাতে আমরা সাথে সাথে বাদ দেওয়ার এবং রিপ্লেস করার অপশান আমাদের হাতে আছে। কারণ আমাদের অনেক বেশি 9,000, তার মানে আরও 9 লক্ষ আরও তো আছে। সো এই জায়গায় আমি বলবো যে আমাদের যাচাই বাছাই প্রক্রিয়ায় আমি বলবো না যে ফুল প্রুফ আমরা করতে পারছি, বাট যেটা হয়েছে আমরা সংশোধন করার সুযোগ তৈরি হয়েছে, যেটা আগে সম্পূর্ণ আমি এক কথায় বলতে গেলে জিম্মি অবস্থায় ছিল। আমরা যেটা দেখি যে যার শুরুটাই ভুয়া কাগজ বা নকল দিয়ে 2 নম্বরই ভাবে হবে, তার কিন্তু মাঠেও কাজ করার ক্ষেত্রে ওই প্রবণতাটা থেকে যায়। শুধু তাই না, আমাদের নির্বাচনী মাঠে আমাদের বাংলাদেশের যে একটা কালচার, যে প্রার্থী প্রভাবিত করা, প্ররোচিত করা, যে এই টাকা দিয়ে এসছে আগে, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে অন্য টাকা বা অন্যভাবে প্রভাবিত করার সুযোগ যেহেতু ছিল, কারণ যেহেতু টাকা দিয়ে আসছে, তাকে হি ক্যান বি বট বাই এনি অ্যামাউন্ট। সো সেই জায়গায় যদি আমরা বেসিক মৌলিক পর্যায়ে যদি তাকে আমি ফিল্টারিংয়ে বলতে পারি, না তুমি দেশ সেবার জন্য এসছো, তুমি মানুষের আস্থা অর্জন করার জন্য আসছো এবং মানুষের আমানত রক্ষার জন্য আসছো, সো এখানে টাকা কিন্তু মুখ্য না, টাকা ভাতা যেটা আছে সেটা তোমার জন্য গৌণ। আমরা সেই দর্শনটাকে আসলে এখানে প্রাধিকার বা অগ্রাধিকার দিতে চেয়েছি। এত বড় দায়িত্ব আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, নির্বাচন ঘিরে সারা দেশের লোক আপনাদের দিকে তাকিয়েছে, বিশেষ করে আপনার দিকে। সেই জায়গা থেকে আমরা এবার যেটা দেখেছি যে প্রিজাইডিং অফিসার যে থাকবেন, তার সাথে একজন অস্ত্রধারী আনসার থাকবেন এবং স্ট্রাইকিং ফোর্স এই প্রথম। আমরা দেখেছি এর আগে বিভিন্নভাবে বায়োস্ড করে বা অন্যান্যভাবে স্ট্রাইকিং ফোর্সকে পুলিশের সাথে বা নির্বাচন কমিশনের যারা তাদের সাথে যোগ করে দেওয়া হতো অন্যান্য, এবার আলাদাভাবে কাজ করছে। এই বিষয়টি যারা অস্ত্রধারী থাকবে এবং স্ট্রাইকিং ফোর্সকে আপনি কিভাবে সাজিয়েছেন, একটু সাধারণ জনগণ জানতে চায় তারা কিভাবে কাজ করবে। আপনারা জানেন এবারকার এই নির্বাচনের মৌলিক যে পরিবর্তন, সেটা হচ্ছে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা, যেটা আমরা ইতিমধ্যে বিভিন্ন সময়ে প্রচার করেছি, জনগণের জানার জন্য বলেছি। এই সমন্বিতটা আসলে কোথায়? আগে আপনি যেটা বলেছেন এবারকারে, যে হ্যাঁ সবাই আলাদা আলাদা করে যার যার ডোমেনে তার নিজস্ব বলয়ে সে নিরাপত্তা, তার নিজস্ব ধারণার ভিত্তিতে বা নিজস্ব বন্দোবস্তে সে এই নিরাপত্তার সংজ্ঞা অনুযায়ী সে কাজ করত। বাট এবার কিন্তু আমাদের মধ্যে চমৎকার সকল বাহিনী এবং আমাদের মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে শুরু করে সব জায়গায় যে একটা ক্রমাগত সমন্বয়ের যে সুযোগ তৈরি হয়েছে, সেটার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে, ভোট কেন্দ্র পর্যায়ের যে সমন্বয়, সেটার জায়গাটা হচ্ছে এই জায়গায় যে কোথাও কোনো একটা উদ্দেশ্যমূলকভাবে কোনো একটা কুচুকরি মহল
একটা পরিস্থিতি তৈরি করছে যেটা দিয়ে সে একটা অনিয়ম করবে এবং ভোট কেন্দ্রে ইনফ্লুয়েন্স করবে, জাল ভোট বা অন্যান্য তার পক্ষের কোনো ইয়ার জন্য। এই ধরনের যদি পরিস্থিতি তৈরি হয়, আগে যেটা হতো সবাই প্রিজাইডিং অফিসাররা ডিটার থাকতো, ভয় পেত, কারণ তার এলাকায় ওই যে প্রার্থীরা থাকে তাদের একটা প্রভাব থাকে। সো সে যেহেতু কোনো একটা স্থানীয় কর্মক্ষেত্র থেকেই ওখানে অতিরিক্ত সরকারি দায়িত্বে, চাকরিজীবী। সরকারি চাকরিজীবী, তো তার মধ্যে একটা ভয়ভীতি কাজ করতো যে তাকে হয়তো কোনো ধরনের আক্রমণ করে বসতে পারে। এবারে কিন্তু সেটা না। এবারে যেহেতু প্রিজাইডিং অফিসারকে ডেডিকেটেড অস্ত্রসহ এই প্রোটেকশনটা দিতে হয়েছে এবং এরা আমাদের প্রশিক্ষিত অঙ্গীভূত আনসার সদস্য, যাদের ডেডিকেশন আমরা এখন অনেক বেশি সংস্কার করার পরে তাদের ডেডিকেশন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ তাদের মধ্যে যে বিভিন্ন অনিয়ম ছিল, তারা যে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সেবার ক্ষেত্রগুলোতে দেখতাম যে পাসপোর্টে, মেডিকেলে, বিভিন্ন জায়গায় তাদের কিন্তু এখন আবার সেই ইয়াটা নাই যে ওখানে গিয়ে সে অনিয়মতান্ত্রিক সেবার মধ্যে জড়িত। ওদিক থেকে বের হয়ে তাদের মনোবলের যে ক্ষেত্রটা, মানসিকতার যে পরিবর্তনটা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। এই ধরনের অঙ্গীভূত আনসাররাই কিন্তু ওখানে থাকছে। প্লাস আমাদের ইয়াং যাদেরকে আমরা উপজেলা আনসার সদস্য কোম্পানির যারা সদস্য, তাদেরকে আমরা লেটেস্ট ট্রেনিং করিয়েছি, অস্ত্রসহ তাদেরকে ফায়ার করে রেডি করেছি। তাদের মন মানসিকতাও খুবই চমৎকার। এই যে দুটো যখন প্রোটেকশনে কাজ করছে, সে কিন্তু ডেডিকেটেড কাজ করবে। তাকে কিন্তু অন্য কোনো তার মধ্যে মন মানসিকতা ভাবধারা থাকবে না। তার একটাই লক্ষ্য থাকবে, তাকে প্রিজাইডিং অফিসার এবং এই ভোট কেন্দ্রের সম্পূর্ণ নিরাপত্তার জায়গাটায় সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। এইটা করার পরে স্ট্রাইকিং পেট্রোল যেগুলো আছে, সেগুলো যেহেতু প্রতিটা উপজেলা ভিত্তিক থাকে, সেনাবাহিনী পেট্রোল আছে, পুলিশের পেট্রোল আছে, আমাদের র্যাবের পেট্রোল আছে, বিজিবি পেট্রোল আছে, হ্যাঁ, যেগুলো উপকূলীয় অঞ্চল সেগুলো কোস্টগার্ডের পেট্রোল আছে। এই পেট্রোলগুলো বেসিক্যালি আমরা এবার প্রথম সমন্বয় করা হচ্ছে যে সবাই বসে ভোট কেন্দ্রকে ভিত্তিক নিজেদের প্রাথমিক দায়িত্বের পরিধিগুলো ডিফাইন করে নিচ্ছে, সংজ্ঞায়িত করে। আমরা ফর এক্সাম্পল সেনাবাহিনী এই 10টা ভোট কেন্দ্রে প্রাথমিক দায়িত্ব পালন করবে ফর কাভারিং দিস ভোটিং সেন্টার বাই পেট্রোলিং। হ্যাঁ, যে ঠিক আছে আমার কাছে 10টা পেট্রোল আছে, আই উইল কাভার দিস 20 ভোটিং সেন্টার্স। এইভাবে করে ওরা একটা প্রাথমিক বন্টন করে নিয়েছে, সমন্বয় করে নিয়েছে। এটাতে যেটা সুবিধা হচ্ছে, যখনই আমরা ভোট কেন্দ্র থেকে কোনো সাহায্য বা এই ধরনের কোনো পরিস্থিতির তথ্য যাচ্ছে, এখন কিন্তু ফোনের চেয়ে আমরা ডিজিটাল এনভায়রনমেন্টের মাধ্যমেই সেটা করছি। আপনারা জানেন নিরাপত্তা নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে করা হচ্ছে। সেটার তথ্য পাওয়ার সাথে সাথে তার প্রাথমিক যে ভোট কেন্দ্রগুলো, সেটাতে কিন্তু সে নিজে স্বপ্রণোদিত হয়ে রেসপন্স করবে, বিকজ দিস ইজ ইজ প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য ভোটিং সেন্টার। এভাবে সবগুলো বাহিনীর জন্য প্রাইমারি দেওয়া আছে। কিন্তু যদি প্রাইমারিতে সে গিয়েও যদি আরও অগমেন্টেশনের প্রয়োজন হয়, তখন রিটার্নিং অফিসার আছে, অন্যান্য তাদের নিজস্ব কমান্ড চেইনের লোক আছে, বা আমরা যারা দেখছে যে এটা রেসপন্স করার পরেও হয় নাই সমাধান, বাকিরা তখন কল করলেই চলে যাবে। সো এই যে অটোমেশনে স্বয়ংক্রিয়ভাবে যাওয়া, এইটা আগের দিনে একটা সমস্যা ছিল যে কল করলে দেখা যাচ্ছে হি ইজ বিজি ইন কলিং, কোথাও কথা বলতেছে, ফোন করতেছে, প্রয়োজন হচ্ছে না। তো এই জায়গাটায়ও যদি কেউ আমাদের অ্যাপসও যদি রিচ করতে না পারে, আমাদেরকে ইভেন বলা আছে, আমরা আমাদের সকল যারা এই রিপোর্টগুলো করবে ভোট কেন্দ্র থেকে পরিস্থিতি রিপোর্ট, তারা কিন্তু 999-এও কল করবে। এভরিথিং ফেলস দে উইল কল 999, যেটা আমাদের ন্যাশনাল হটলাইন, ইউনো। সো সেই হটলাইনে যখন কল করবে, তখন বাইরে থেকে আমাদের হেডকোয়ার্টারগুলো থেকে বিভিন্ন পর্যায়ের যে স্তর থেকে সাথে সাথে ওখানে পাঠানো হবে। সো এই যে ইন্টিগ্রেটেড রেসপন্স সিস্টেম, দিস ইজ ফার্স্ট টাইম। এবং আমি মনে করি যে এই রেসপন্সটাই যারা বিভিন্ন সুযোগ নেওয়ার পরিকল্পনা করছে, তাদের জন্য এটা একটা, আমি বলবো যে পূর্ব সংকেত যে এই ধরনের কোনো আয়োজনে, এই ধরনের কোনো ব্যবস্থায় কেউ যেন চেষ্টা না করে। দে উইল বি এটার প্রতিরোধ করা হবে আসলে সর্বোচ্চ আমাদের এফোর্ট দিয়ে। আপনার এই প্রশ্নের সাথে একটু যোগ করতে হয়, সেটি হলো বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে আনসারের যে ভূমিকা, তা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া সহ। সেই জায়গা থেকে এই যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনে আপনি বাহিনীর মহাপরিচালক হয়ে
কোন কোন জায়গায় একেবারে জিরো টলারেন্স রাখছেন? বিশেষ করে যারা ভিডিপির সদস্য, তাদের কিন্তু তাদের চাকরি না, তারা আলাদাভাবে এখানে কাজের সুযোগ পাচ্ছে, বলা যায় ডিপ্লয়েড হচ্ছে। সেই জায়গায় তাদের আইনি প্রক্রিয়া এবং আপনাদের জায়গা থেকে কি পদক্ষেপ নিবেন এই নির্বাচনকে ঘিরে? এই নির্বাচনে প্রাথমিকভাবে আমরা তো বললামই যে ইনিশিয়াল সর্টিংয়ে তাকে তার এথিক্যাল পজিশনটা আমরা ঠিক করে নিলাম। এরপরেও যদি কেউ কোনো ধরনের অনিয়মের সাথে প্রভাবিত হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা বলেছি যে আমাদের নির্বাচন আচরণের বিধির যে ওখানে আমাদের নির্বাচন যারা ম্যাজিস্ট্রেট যারা থাকবে বিভিন্ন উপজেলা অ্যান্ড ভোট কেন্দ্রিক, হ্যাঁ, যদি কাউকে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত পাওয়া যায়, কারণ এবার প্রতিটা ভোট কেন্দ্রে শুধু আনসার বা পুলিশ থাকছে না বা নির্বাচন অফিসিয়াল, এবার সকল গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য যত বাহিনী আছে সবারই কারো না কারো ওখানে প্রতিনিধি থাকছে। যার কারণে আইসোলেটলি কোনো একটা ভোটিং সেন্টারে কোনো একটা ওখানে পুরা গ্রুপ ভিত্তিক করে পুরা ভোট কেন্দ্রে একটা ব্যবস্থাপনা করবে, সেটা সম্ভব হচ্ছে না। যখনই এই আইডেন্টিফিকেশনটা হচ্ছে কেউ অনিয়মের সাথে যাচ্ছে, কারণ আমরা কিন্তু প্রতিটা ভোট সেন্টারের যে মোতায়েনটা করেছি 13 জনের, ওখানে আমরা মিক্স করেছি, যে তরুণ এবং অভিজ্ঞ দুইটা মিক্স করেছি। সো কারো না কারো বিবেক থাকবে, সবাই কম্প্রোমাইজ করার সুযোগ থাকবে না। সো বিবেকের সেই জায়গার থেকে যখন রিপোর্ট আসবে যে সামবডি ইজ ট্রাইং টু কম্প্রোমাইজ, ইমিডিয়েটলি দে উইল বি সর্টেড আউট বিকজ উই হ্যাভ রিজার্ভ। আমরা প্রতিটা উপজেলায় এই ধরনের একটা রিজার্ভ ডেপ্লয়মেন্টের অপশান আছে, যাতে কোথাও যদি মানে এই ধরনের পরিস্থিতি তাকে রিপ্লেস করার মতো অপশান আমরা তৈরি করে রেখেছি, যাতে তাকে সাথে সাথে আমরা মোতায়েন করতে পারি। সেই জায়গায় আমি বলবো যে যে জিরো টলারেন্সের যে জায়গাটা, যে এই জায়গায় আমরা আসলে রেড লাইন টেনে দিয়েছি, যে কোনো পক্ষ এবং কোনো অনিয়ম কোনো কিছুর সাথে যেন কোনো সদস্য না থাকে, যদিও তারা আমার জাস্ট একজন ভিডিপি সদস্য বা স্বেচ্ছাসেবী সদস্য। তার জন্য আমাদের প্রচলিত স্থানীয় আইন যেটা আছে, দ্যাট ইজ এনাফ টু ব্রিং হিম অ্যাওয়ে ফ্রম হিজ অল দিস অর্ডস। মানে এই অর্ডসগুলোতে তার যাওয়ার কোনো সুযোগ নাই। তো সেই জিরো টলারেন্সের কারণেই কিন্তু আমরা এখনো পর্যন্ত উই আর মেনটেনিং এ ভেরি টাফ অ্যান্ড হার্ড লাইন। ইভেন আমাদের যে কর্মকর্তা যারা কিনা এই প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের অনিয়ম প্রক্রিয়াতে জড়িত ছিল, আমরা সাথে সাথে তাদেরকে বিভাগীয় মামলা ছাড়াও তাদের সাথে সাথে সাময়িক বহিষ্কার করে আমরা ওই ডিউটি থেকে তাদেরকে সরিয়ে নিয়েছি, যাতে কিনা তার এই অনিয়মতান্ত্রিক প্রভাব যেন অন্য কাউকে প্রভাবিত করতে না পারে। তো জিরো টলারেন্সের এই জায়গাটা আমরা মেনটেন করছি থ্রু আউট, এখনও আছে, এবং নির্বাচনকালীনও যদি হয় সেটাও হবে ইনশাল্লাহ। না, আপনার আর্মি স্টেডিয়ামে আপনার ইন্সপায়ারিং যে স্পেস বক্তব্য ছিল, সেখানে আপনি বলছিলেন যে শেষ রক্তবিন্দু দিয়েও হলো এবার ভোটের মাঠের ব্যালট রক্ষা করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সেখানে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো বা স্পর্শকাতর, আপনি জানেন যে নির্বাচন কমিশন থেকেও বলেছে যে কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। আপনার জায়গা থেকে সেইখানে কি আনসার মোতায়েনের ক্ষেত্রে আপনি কোনো ধরনের মানদণ্ড বা ক্রাইটেরিয়া সেট করেছেন কিনা, এলাকা বেস যে এই ধরনের গেলে ভালো হয়? আমরা জানি যে এক ইউনিয়নের যারা আনসার ভিডিপি তারা কিন্তু ওই ইউনিয়নে ডিউটি করতে পারছে না। সেই ক্ষেত্রে আপনার কি? ঝুঁকিপূর্ণর ক্ষেত্রে আসলে বিন্যাসটা সমন্বিত নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ এককভাবে কেউ হ্যান্ডেল করতে পারবে না, সমন্বিত নিরাপত্তাতে ফোকাস। তাহলে যেটা হবে, আমাদের যে স্ট্রাইকিং পেট্রোল আছে বা অন্যান্য বাহিনীর যে স্ট্রাইকিং পেট্রোল আছে, সেগুলোর সাথে সমন্বয়ের অগ্রাধিকার কি? এই ঝুঁকিপূর্ণগুলো হচ্ছে সেই অগ্রাধিকার। যেহেতু আমি বলছি যে অগ্রাধিকার দিলেও হ্যাপেনিংস উইল বি দেয়ার, যদি ইফ ইট ইজ এ রিয়েল ঝুঁকিপূর্ণ হিসাবে যদি ওরকম পরিস্থিতি ভোট কেন্দ্রে তৈরি হয়, তো এই যে তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই তো ঝুঁকিপূর্ণ। তো সেই সম্ভাবনা থেকে আমি আমার সদস্যদেরকে বলেছি যে যদি এই ধরনের পরিস্থিতি হয়, তাহলে আমরা বলছি যে যেহেতু ওরা নির্দিষ্ট শৃঙ্খলা লাইন বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে, আমি আমার সদস্যদেরকে বলেছি যে এরকম পরিস্থিতি হলে সবাই হাতে হাত ধরে লাঠিসহ এবং অস্ত্রসহ ফার্স্ট লাইন ডিফেন্স হিসাবে দে উইল বি জাস্ট টাইং দেয়ার হ্যান্ডস ইচ আদার, যাতে কিনা কোনোভাবে চাপ দিয়ে যেন এটাকে ব্রেক থ্রু করতে না পারে। আমরাই তাদেরকে বলেছি আসলে সিম্বলিক যে তুমি যেন তোমাকে যেন ব্রেক থ্রু করার মতো কোনো ধরনের, তুমি শুধু কন্টেইন করবা। মানে আমি বলেছি আমার যারা ভোট কেন্দ্রে তারা কন্টেইন করবে, কারণ যারা আমাদের রিইনফোর্সমেন্টে থাকছে বা স্ট্রাইকিং,
দে আর ইন অ্যান্ড অ্যারাউন্ড, তারা অতটা এবার যে পরিমাণ আমাদের স্ট্রাইকিং পেট্রোল আছে দে উইল বি ইন অ্যান্ড অ্যারাউন্ড। সো ওই সময় পর্যন্ত ধরে রাখার জন্য আমি আসলে এটা বলেছি। সো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো আসলে আমাদের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই আছে। তো যার জন্য ঝুঁকিপূর্ণ, যখন আপনারা এটাকে বলে রিস্ক ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স, যখনই ঝুঁকিপূর্ণের এগেনস্টে আমরা যে সমন্বিত ব্যবস্থা নিলাম মিটিগেশনের, সেই মিটিগেশনে কিন্তু এটা তখন ঝুঁকিপূর্ণ থাকে না, তখন মিটিগেশন লেভেলে গিয়ে এটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্টে লোয়ার হয়ে যায়। সো আমরা আশা করছি যে উৎসব মানে আগে থেকে আপনারা সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেই জন্য লোয়ার হয়ে গেলে উৎসবের আমেজটাকে আমরা বেশি রাখতে চাই। আমরা আগে মানুষের মধ্যে ভয় ভীতি রাখতে চাচ্ছি না, ভয় ভীতি আমরা তাড়ানোর জন্যই এই মিটিগেশনটা, রিস্ক ম্যানেজমেন্টের ঝুঁকির মিটিগেশন। তো আশা করি এই মিটিগেশনের যেহেতু সমগ্র দেশের জনগণ দেখতে পাচ্ছে যে মিটিগেশন অ্যারেঞ্জমেন্টস আর দেয়ার, আমি আশা করি যে সেই ক্ষেত্রে ওনারা মানে আর ঝুঁকির জায়গাটা আর থাকবে। এই সমন্বয়ের যে কথা বললেন, এখানে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সাথে আপনাদের সমন্বয়টা, বিশেষ করে আমাদের নির্বাচনের 12ই ফেব্রুয়ারি, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রক্রিয়া করা হয়েছে, সেটাকে আপনারা সমন্বয় কিভাবে করছেন? এই সমন্বয়টা কিভাবে হচ্ছে একেবারে ফিল্ড লেভেলে? ফিল্ড লেভেলে আমাদের যারা সেকশন কমান্ডার, ভোটিং সেন্টারের সেকশন কমান্ডার, হি ইজ দ্য মেইন ম্যান, যে কিনা মূলত ইয়াতে আমাদের ভোট কেন্দ্রের মৌলিক নিরাপত্তা অ্যান্ড শৃঙ্খলার জায়গাটা দেখে। প্রত্যেকটা এজেন্সি আমাদের সেকশন কমান্ডারের নাম্বারটা এবং ইয়াটা আমরা শেয়ার করা আছে, এবং এটা এই আগামী 2 দিন, আজকে এবং কালকে কিন্তু এই টেস্ট রান হচ্ছে। আজকেও আপনি জানেন আমাদের সুরক্ষা অ্যাপসের মক টেস্ট হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী, হ্যাঁ, যাতে কিনা যাদের বিভিন্ন সিস্টেমের সমস্যা হতে পারে, লগিংয়ের সমস্যা, এগুলো যাচাই বাছাই হচ্ছে। সো এই সেকশন কমান্ডারের সাথে বাকি যে ফোর্সগুলোর সমন্বয়, এটা আমরা ফিজিক্যালি করছি, যে হ্যাঁ ঠিক আছে, ফিজিক্যালি ডু ইউ নো দিস সেকশন কমান্ডার অ্যান্ড দ্য স্ট্রাইকিং পেট্রোল, ওদের নাম কি, নাম্বার কি, সেগুলোর অলরেডি আমরা লিস্ট একজনের সাথে শেয়ার করছি। এবং এই শেয়ারিংয়ের যে রিকোয়ারমেন্টটা, সেটা কিন্তু আমরা আজকে থেকে আরও 1 মাস আগে, যখন আমরা নির্বাচনের প্রস্তুতিমূলক বিভিন্ন আয়োজন করছিলাম বিভিন্ন বাহিনীর মধ্যে, তখন থেকে এগুলো জেনারেট হয়েছে। সো দীর্ঘ এই 1 মাসের আয়োজনের মধ্যে আমরা সেগুলোকে এখন অন গ্রাউন্ডে উপজেলা পর্যায়ে ফিজিক্যাল করা হচ্ছে, যেহেতু এখন সবাই অলরেডি মোতায়েন হয়ে গেছে। তো এই ফিজিক্যাল কোঅর্ডিনেশনটা আমার মনে হয় উইল বি ইফেক্টিভ ইন কোঅর্ডিনেশন উইথ দ্য আনসার ভিডিপি উইথ দ্য আদার্স, অ্যান্ড বিসাইড সুরক্ষা অ্যাপস তো আছে। আগামীকাল 11 তারিখ, 12 তারিখ, একদিন পরেই নির্বাচনের দিন, কোন বিষয়টিকে আপনি চ্যালেঞ্জিং মনে করছেন, যে এটা আমাদের আনসারের জন্য খুব চ্যালেঞ্জ হবে? এখানে পরিস্থিতি উৎসবমুখর সব কিছু আছে, সুযোগ সন্ধানীরা তো থেমে থাকবে না, তাদের বিভিন্ন পরিকল্পনা থাকবে। আমরা আমাদের সদস্যদেরকে বলেছি, অনেকে ইচ্ছাকৃতভাবে, আপনারা জানেন আমাদের এই টেকনিকগুলো অনেকে করে, এগুলো পুরনো টেকনিক, সেইগুলো সম্পর্কে আমরা আবার সচেতন করেছি, যে ইচ্ছাকৃতভাবে সে লাইনে কিউ তৈরি করা, ডিলে করা, আননেসেসারি ক্যাওয়াস তৈরি করা। আমরা আমাদের সদস্যদেরকে যারা থাকবে তাদেরকে বলেছি যে এগুলোকে ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য, যেহেতু ইট ইজ এ প্ল্যান্ড অ্যান্ড ইন্টেনশনাল। সো এগুলা যদি রেসপন্সটা যদি ভেরি অ্যাগ্রেসিভ হয়, যেখানে দরকার নাই, সিম্পল ওয়েতে কুল রেখে আমাদের যে কিউ ঠিক রাখা, শৃঙ্খলা ঠিক রাখা, ধৈর্যের সাথে যেন করে, যেন কোনো ট্র্যাপ বা ফাঁদে যেন আমাদের কোনো সদস্য না পড়ে, টু হ্যাভ এ আননেসেসারি ক্যাওয়াস উইদিন দ্য সেন্টার, সেই জায়গাটা আমরা আসলে সচেতন করেছি। তো সেই জায়গায় আমরা যদি, আমাদের মেম্বাররা যদি এই ব্যাপারে সচেতন থাকে, আমার মনে হয় এটা ম্যানেজ করা আমাদের জন্য ঝুঁকি, মানে এই পরিস্থিতি তৈরি হলো, আমার মনে হয় তারা মানে যেহেতু এবার ইয়াং তরুণ আনসার এবং ভিডিপি সদস্যরা কাজ করছে, আপনি মনে করছেন যে তাদের মাঠে ধৈর্যটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ, এটা যদি হয় তাহলে মানুষের ভোটের আমানত রক্ষা থাকবে। এক্স্যাক্টলি, আমরা বলছি ধৈর্য ধরতে হবে। এই ক্ষেত্রে আমি যদি সুনির্দিষ্টভাবে তাদের প্রতি আপনার যে সমাবেশে যে দিক নির্দেশনা বলেছি, আজকে অনুষ্ঠানের মাধ্যমে আপনি কি কি নির্দেশনা তাদের একেবারে স্পেসিফিক, আমি যদি বুলেট পয়েন্টে 4-5টা শুনতে চাই, কোন কোন নির্দেশনা ছিল মাঠে আনসার ভিডিপির জন্য আপনার? মাঠে আপনারা দেখেছেন যে আসলে ওদেরকে একটা ফার্স্ট কথা বলেছি যে কোনো নৈতিকতার ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না, কোনো যে পক্ষই হোক, আমরা কোনো পক্ষের না, আমরা হচ্ছে জনগণের পক্ষে, এটা আমার মৌলিক ছিল। এবং বলেছি যে আমাদের
যত ধরনের হুমকি চাপই থাকুক না কেন ঐক্যবদ্ধভাবে 13 জন ফার্স্ট লাইন হিসেবে থাকবে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে কারো মুখাপেক্ষি হওয়া যাবে না। আমরা এবার প্রথমবারের মতো যেহেতু খাবার দাবার সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি আলাদা করে, হ্যাঁ, এবং সেই জন্য আমরা, আপনারা জানেন যে অলরেডি সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল হয়েছে রিগার্ডিং খেজুর, হ্যাঁ, আমরা আসলে উই হ্যাভ গন আপ টু দ্যাট লেভেল যে খাবার আপনারা জানেন যে সবসময় সঠিক সময় আসে না, বাট ওই সময়ে নর্মালি দেখা যায় যে কালচার, আমাদের দেশের কালচার, সে 13 জনের মধ্যে থেকে হয়তো 2 জন পাশের চায়ের দোকানে চলে যাচ্ছে। এটা তো আসলে ঠেকানো অনেক ক্ষেত্রে দেখা যায় স্থানীয় পর্যায়ে কী হবে নোবডি নোজ। আমরা ওই পর্যন্ত চিন্তা করেছি, করে বলছি যে না, তোমার ওখানে বাইরে যাওয়া দরকার না, অ্যাটলিস্ট হ্যাভ সামথিং ফ্রম দ্য পকেট অফ ইউর্স, যেটা কিনা তুমি তোমাকে ইনস্ট্যান্ট এনার্জি দিয়ে রাখবে। It is part of our entire this deployment and tough day they will pass during the election day, কারণ এটা তো দীর্ঘ হবে। আমাদের তো আমরা বলছি 13 জন যেন পাহাড়ের মতো থাকে, কেন বলছি? যাতে না নড়ে। এখন সে যদি এই পারপাসে যদি নড়ে যায় তাহলে যে কেউ সুযোগ নিতে পারে। তো ওইটারই কাউন্টার হিসেবে তাদেরকে কন্টিজেন্সি হিসেবে এই ব্যবস্থাপনাটা বলেছি। তার মানে এই না যে সে তার নর্মাল রুটিন দুপুর বা রাতের বা সকালের খাবার খাচ্ছে না, তা কিন্তু না। আমরা সেটা নিশ্চিত করার ব্যবস্থাপনা এবার আলাদা করে নিয়েছি। তো সেই জায়গায় এই খাবারের ব্যাপারটাও নিশ্চিত হয়ে যায়, কোনো প্রার্থীর পক্ষ থেকে যেন খাবার না আসে, যেটা আগে একটা প্রচলিত ধারা ছিল। এবং সবশেষে আমরা বলেছি যে আমাদেরকে দীর্ঘ সময়ে জন্য কাজ করতে হবে ভোটিং সেন্টারে। আগের মতো আগে যেটা হতো, ভোটিং সেন্টারে গণনা হচ্ছে তখন আস্তে করে সবাই চলে যেত, এবার আর সেটা হচ্ছে না। আমি বলছি যে কারণ আমাদের তো রাত বেশি হতে পারে, সকাল হতে পারে, সেই আনসার সদস্যরা তো ভোটের আগেই যাবে 1-2 ঘন্টা, এবং ভোট গণনা শেষে রেজাল্ট হওয়ার পরে ভোটিং ইকুইপমেন্ট জমা দিয়ে তারপরে আসতে হবে। সো ইট ইজ এ লং ডে, ইট ইজ নট দ্য জাস্ট ইমিডিয়েট ভোট শেষ হয়ে গেল তার সাথে না। তো এই জায়গায় আমি বলবো যে আমাদের যারা আছে তাদের টেনাসিটিটা মেনটেন করতে হবে। আপনি যেটা বলেছেন ইউ আর কারেক্ট যে এদের তো আসলে সেই পর্যায়ে না, বাট আমাদেরকে তাদের মানসিক সাপোর্ট দেওয়া, তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দেওয়া, তাদেরকে মোরাল সাপোর্ট দেওয়া ইজ ভেরি এসেনশিয়াল। সেটা আমরা আসলে করছি। এটা সম্পূরক প্রশ্ন এটার সাথে থেকেই যায়। তাদের যে পেমেন্ট সিস্টেম, এই প্রথমবারের মতো আপনি ডিজিটাল করেছেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যাচ্ছে, যেটি কিন্তু বলা যায় যে একটু স্বচ্ছতার আর একটু প্রমাণ রাখবে আমরা আশা করছি। এই সিস্টেমটি করতে গিয়ে আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা? এবং এবার মনে হয় যার যার এই যে পারিশ্রমিক বলি আর ভলান্টিয়ারি যে রেমুনেশন বলি, এটি মনে হয় তার মোবাইল ব্যাংকিংয়েই যাবে। সেই সিস্টেমটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করলেন? এটা আসলে আমাদের ডিজিটাল সিস্টেমে করতে গিয়ে আমাদের চ্যালেঞ্জ যেটা হয়েছে যে এটা যেহেতু প্রথমবারের মতো আমাদের মোতায়েনের যে সফটওয়্যার STDMS সফটওয়্যারটা, যেটা অটোমেটেড, যারা আমাদের সদস্য নির্বাচন করে কেন্দ্র অনুযায়ী এদেরকে ভাগ করা হয়েছে। এখন এই যে যারা মোতায়েন হয়ে আমার সফটওয়্যারে আসলো, এই সফটওয়্যার থেকেই সরাসরি আমাদের ব্যাংকিং চ্যানেলে, আমাদের নিজস্ব ব্যাংকিং চ্যানেল আছে, সেই ব্যাংকিং চ্যানেলে এটা যার যার মোবাইল ফাইন্যান্সিংয়ে যাবে। এখন আগে যেটা হতো যে এই টাকাটা যখন ডিউটি শেষ হয়ে যেত, বিভিন্ন যাচাই বাছাই প্রক্রিয়া করতে হয়, হ্যাঁ, ম্যানুয়ালি করতে গিয়ে অনেক সময় লাগতো। একটা কমিটি থাকতো, সেই কমিটি যখন যাচাই বাছাই করার সময়টা তো অন্যান্য প্রাত্যহিক যে আমাদের রুটিন কাজের সাথে করে সেটা হয়তো সময় বেশি নিয়ে নিত। এখন যেহেতু ডিজিটালি আমরা আমাদের যে এই যে একটা সমাবেশ হলো, প্রস্তুতিমূলক সমাবেশ, আমরা এটা দিয়ে একটা টেস্ট রান করব। আজকে এটা সকলের অ্যাকাউন্টে যাবে। এই যে সমাবেশের একটা ভাতা আমরা ঠিক করেছি, সেই ভাতাটা যাবে ছোট পরিমাণ। এই ভাতা গেলে আমরা যদি সবাই ওকে করে যে হি হ্যাজ রিসিভড হিজ মানি ইন হিজ অ্যাকাউন্ট, বিকাশ অর নগদ অর হোয়াট এভার, সেই অ্যাকাউন্টে কনফার্ম করলে তার মানে আমার এটা ক্লিন যে হি হ্যাজ ডান হিজ পার্ট। ইলেকশন শেষ হয়ে গেলেই আমরা তখন তার যে বড় পরিমাণের ভাতার পরিমাণ সেটা তখন এক ক্লিকেই চলে যাবে। সো এটা করতে গিয়ে মূলত আমাদেরকে তার যে নাম্বারটা, দেখা যায় যে আমাদের বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে অনেকে দোকানের নাম্বার দিয়ে দেয়, ভাইয়ের নাম্বার দেয়, বোনের নাম্বার দেয়। আমরা বলেছি এবার এটা আর হবে না। সো প্রাথমিক যে সমাবেশের ভাতা পাওয়ার পরে আমরা আবার আমাদের এবারকার সুবিধা যেটা হয়েছে, ফর এক্সাম্পল আমরা যে নাম্বারগুলো আমরা অলরেডি আমাদের সফটওয়্যারে পেয়েছি, যেটা হওয়ার কথা,
ডেলিভারির আগে আমরা কিন্তু ওই কোম্পানিগুলো বিকাশ, নগদ বা ওদের কাছ থেকে, ওদের ডেটাবেস থেকে এটাকে চেক করাই নিচ্ছি আবার। হ্যাঁ, উইল চেক দ্যাট ফ্রম দেয়ার ডেটাবেস, যে ইউ টেল দ্যাট ওয়েদার দিস নাম্বার ইজ ইউর বিকাশ অ্যাকাউন্ট অফ দিস গাইজ অর নট। আমরা আমাদের পুরো ডেটাবেসের যে তথ্যগুলো দিয়ে চেক করে নিব আমাদের সিস্টেম থেকে। সো দে উইল কনফার্ম দ্যাট হ্যাঁ আপনার এখানে যে 4 লক্ষ আছে, এই 4 লক্ষ আমার বিকাশ ঠিক আছে, ইজ ওকে অল অ্যাজ পার নেম, এনআইডি অ্যান্ড মোবাইল ফাইন্যান্সিং অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার ইজ ওকে। এইটাও আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি, যেটা তো আগে অসম্ভব ছিল, ম্যানুয়ালি কে কাকে করবে। এখন যেহেতু এটা বাল্ক, আমি সিস্টেম থেকে ওকে কানেক্ট করতে পারতেছি টু কনফার্ম। এই যে মানে ধাপে ধাপে যে প্রক্রিয়াটা, সব কিছু অনেক দীর্ঘ, বাট হচ্ছে কম সময়ে। বিকজ দিস ইজ ম্যানুয়ালি করলে অনেক সময় লাগতো এবং হতো না আসলে পারফেক্টলি, বাট এখন সেটা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যারা সদস্য, যেটা হয়েছে আগে যারা টাকা চাইতো নির্বাচনী ডিউটির জন্য, প্রান্তিক পর্যায়ে দলনেতা বা মানে ভাগ বসানোর জায়গাটা আসলে আর সুযোগ থাকবে না। কারণ আমি আমার প্রতিটা সমাবেশে সব জায়গায় বলেছি যে কেউ টাকা দিবা না, চাইলেও দিবা না। সো তোমার ডিউটি করাটা ইজ নট রিলেটেড উইথ আওয়ার অনলি দিস ডিউটি অনলি, টাকার ব্যাপারটা আর কি। টাকা তো আসলে অনেক মানে এই টাকা না, আপনাদের যে বাছাই প্রক্রিয়া সেখানেও যেমন ওই ভাগ বসানো লোকের কর্তৃত্ব বা কোনো ধরনের অপিনিয়ন থাকছে না, ঠিক তেমনি টাকার ক্ষেত্রেও সে আর অধিকার বসাতে পারছে না। সেই ক্ষেত্রে একটা কনফিডেন্ট আলাদাভাবে, এটা অলরেডি আমরা রেজাল্ট পাচ্ছি। আমরা যে তথ্যগুলো পাচ্ছি বা যাদেরকে বললাম যে বাদ দিয়ে দিচ্ছি কালকে রাতেই, আপনি কতজনকে লুকায় রাখতে পারবেন? যারাই এইগুলো কাজ করে দীর্ঘদিন ধরে, হয়তো করার চর্চা 30-40 বছর ধরেই এই প্রক্রিয়া চলতেছে, তো তারা হয়তো তারপরেও নিতে গিয়ে আপনি হয়তো 10 জন চুপ আছে, কিন্তু আমরা সাদা চোখে এটাকে ছোট মনে করলো। একজন আনসার বিডিবি 8,000 টাকা পাচ্ছে, কেউ যদি 100 জনকে টার্গেট করে নির্বাচনের দিন তার 1 লাখ টাকা ইনকাম, সেইটা আপনি বন্ধ করে দিয়েছেন, সেক্ষেত্রে তো অপপ্রচার হতেই পারে। আমরা সবগুলো এই ধরনের পাওয়ার পরে আমরা যখনই তদন্ত করি, দেখা গেছে যে অনেকে এই প্রক্রিয়া আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, তারা এসে এই কমপ্লেইনগুলো করছে, তো সেগুলো আবার হচ্ছে না, সেগুলোকে আমরা আবার ঠিকভাবে যাচাই বাছাই করে ঠিক করে নিচ্ছি। এই যে এত বড় গ্রুপ নিয়ে কাজ করছেন, আমরা যে কোনো পুজো, ঈদ, এইসব জায়গায় তাদের যখন দেখি অনেক বড় ইনভলভমেন্ট, মানুষ কিন্তু আসলে এই নির্বাচন এলে দেখা যায় যে আনসারের ভূমিকা কেমন। নির্বাচন পরবর্তীতে এদের জীবনযাত্রার মান উন্নয়ন বা তাদের প্রশিক্ষিত করে তাদের বাংলাদেশের অন্য অন্য সেক্টরে তাদের এন্টারপ্রেনিউর হিসেবে, নিজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে আমি ব্যক্তিগতভাবে আমার দর্শনটা একটু ভিন্ন। আমি যেহেতু এখন নির্বাচন হচ্ছে, আমরা এই আয়োজনগুলোর মধ্যে অলরেডি আছি, তারপর আমি যেহেতু সুযোগ পাইছি, আমি বলতে চাই যে আমার দর্শনটা ভিন্ন। এই যে 400 কোটি টাকা বা 500 কোটি টাকা আমি এই একটা আয়োজনের জন্য যখন এই এতগুলো সদস্যের জন্য দিচ্ছি, অ্যাকচুয়ালি ইট ইজ এ ওয়ান টাইম ইস্যু। হ্যাঁ, সেটা আমি এবারের প্রত্যেকটা সমাবেশে আমি বলেছি, জেলার সমাবেশে, যে ইট শুড নট বি এ ওয়ান টাইম অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড রিলেশনশিপ অনলি। দি মেম্বার্স, যারা আমাদের মেম্বার ভলেন্টিয়ার্স হোক, তাদের রিলেশনশিপ থ্রু আউট দ্য ইয়ার থাকতে হবে। তো থ্রু আউট দ্য ইয়ার থাকার জন্য তো আমার সেই ধরনের ব্যবস্থাপনা লাগবে। হ্যাঁ, সেই ব্যবস্থাপনাটা কি, একটাই ফ্যাক্টর কাজ করে, যে তার জীবন জীবিকা। হোয়াই হি উইল মেনটেন হিজ রিলেশন when his livelihood is not ensured by me in any way or supported by me. আমাদের আসলে নিজস্ব ক্যাপাসিটি আছে। এই যে সরকারের পক্ষ থেকে যদি আমরা ইনস্টেড অফ এই ওয়ান টাইম ডেলিভারি না, সিস্টেমে না গিয়ে যদি পার্মানেন্ট একটা ওই যে তার লাইভলিহুড সাপোর্ট অ্যারেঞ্জমেন্টে যাওয়া যায়, আমি মনে করি তাহলে সেক্ষেত্রে আমার রাষ্ট্রের জন্য কাজ হবে বেশি। কেন? রাষ্ট্র ফুল ইয়ার তার একটা সাপোর্ট বেস, আমরা যেটা বলি ইন আদার ওয়ে, যে আমাদের যে কম্পালসারি মিলিটারি সার্ভিস পৃথিবীর উন্নত দেশগুলোতে যেটা আছে, তারা কিন্তু লাইভলিহুডের মধ্যেই থাকে। সেই লাইভলিহুডের মধ্যে যখন সে এই ধরনের মিলিটারি সার্ভিস বা কোনো একটা রাষ্ট্রীয় সার্ভিসে, কম্পালসারি সার্ভিসে অ্যাড হয়, সেটার প্রক্রিয়ায় তাকে তার কিছু প্রিভিলেজ রাষ্ট্র তৈরি করে দেয় ডিউরিং ফর হিজ নর্মাল লাইভলিহুড, কিছু প্রিভিলেজ থাকে এক্সট্রা। সো সেই প্রিভিলেজের জায়গাটা আমি বলবো যে কোনো আর্থিক ব্যবস্থাপনা আসলে দরকার নাই। সেই প্রিভিলেজে আমাদের যে রাষ্ট্রীয় যে কাঠামো, সেই কাঠামোর সর্বক্ষেত্রে এই ভলেন্টিয়ারদের কাজে লাগানোর সুযোগ আছে। বিকজ দোজ আর
নেসেসিটি অফ ডিফারেন্ট স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক অফ দ্য স্টেট আছে। আমি অলরেডি এটা নিয়ে ম্যাপিং করা হয়েছে, আমি দেখেছি যে দেয়ার আর অপরচুনিটি। আমি একটা ক্ষুদ্রই বলি, এই যে দুর্যোগ মন্ত্রণালয়, দে নিড লট অফ ভলেন্টিয়ার্স, অথচ দে লুক ফর ভলেন্টিয়ার্স ইন এ প্রোগ্রাম বেসিস। প্রোগ্রাম দিয়ে ওনারা এই যে দুর্যোগের সময় ভলেন্টিয়ারকে কল করে। দে হ্যাভ ভলেন্টিয়ার্স ফ্রম রেড ক্রিসেন্ট অ্যান্ড অল, বাট তাদের ক্যাপাসিটি বা সাইজ অ্যান্ড স্ট্রেংথ ইজ নট লাইক আনসার অ্যান্ড ভিডিপি, বিকজ আনসার অ্যান্ড ভিডিপি ইজ দ্য লার্জেস্ট ভলেন্টিয়ার ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড ইভেন। সো সেই লার্জেস্ট ভলেন্টিয়ার ফোর্সকে যদি আমাদের এই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর মধ্যে, রাষ্ট্রের যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন তৃণমূল পর্যায়ে যদি করা যেত, তাহলে কিন্তু আমরা ওদেরকে টাকা দিয়ে রাষ্ট্রের সেবার জন্য লাগতো না। তখন হয়তো টাকা দিলেও দ্যাট কুড বি অ্যাজ এ ইনসেন্টিভ অনলি, হ্যাঁ ঠিক আছে তুমি ডিউটি করেছো, সাবাস, ব্রাভো, ওকে যাও, এটা ইনসেন্টিভ, নট অ্যাজ এ ক্লেইম। এখন যখনই ক্লেইম হচ্ছে তখনই উই আর ইন ট্রাবল, কারণ তখনই অনেকে এইটা থেকে টাকার শেয়ারের প্রশ্নটা আসছে। যদি ভলেন্টিয়ার হতো তাহলে কিন্তু এটা হতো না। যখন আমি বলি, আমি উদাহরণই দিতে চাই, আমরা যখন জেলা সমাবেশের প্ল্যানটা করছিলাম, তখন আমাকে স্ট্যাটিস্টিক্স দেওয়া হলো যে স্যার যদি জেলা সমাবেশ আমরা করি তাহলে প্রত্যেকের এই যে যাতায়াত ভাতা সে উপজেলা থেকে আসবে, প্লাস তার খাবার, এগুলো মিলে স্যার অনেক টাকা হয়ে যায়, কোটি টাকাতে চলে যায়। তখন আমি বললাম যে কেন, ও হি উইল ডু ইজ ডিউটি ফর দ্য কান্ট্রি, লেট হিম কাম অ্যান্ড রেসপন্স যে হ্যাঁ আই এম রেডি। বলে না স্যার, এটা তো আসলে টাকা না দিলে আসবে না কেউ। তো টু টেল ইউ ফ্র্যাঙ্কলি যে আমি বলছি না আসবে, আমি বলছি আসবে, আসতে হবে। এই যে আসতে হবে বলছি, ওরা কিন্তু যারা আসছে তারা এখনো পর্যন্ত টাকা পায় নাই কিন্তু। ওইটা কিন্তু আমরা বলিও নাই। আমরা যখন এখন অলরেডি আমরা যেহেতু নির্বাচন কমিশনের সাথে আমরা মত বিনিময়ের সময় বলেছি যে এটাকে যদি আগে না আনা যায়, এদেরকে অর্গানাইজ করে না আনা যায়, এইবারের ইলেকশনের যে চ্যালেঞ্জগুলো সেগুলো ম্যানেজ করা কষ্টকর হবে। এবং নির্বাচন কমিশন খুবই সুন্দরভাবে আমাদেরকে এই ব্যাপারে এইটা অর্গানাইজ করার জন্য সাপোর্ট দিয়েছে। কিন্তু এই যে তাদের মধ্যে যে দেশ সেবার ব্রতর অংশ হিসেবে সে যে রেসপন্স করা, আমি বলতে চাচ্ছি সেই জন্য আমরা আমাদের একটা প্রোগ্রাম অলরেডি লঞ্চ করেছি অ্যাজ এ পাইলটিং সঞ্জীবন প্রজেক্ট, যেটা আমাদের নিজস্ব প্রজেক্ট। সেই প্রজেক্টে আমরা আমাদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, যারা কিনা মাইক্রো ফাইন্যান্সিংয়ে লোন হিসাবে লোন কার্যক্রমগুলো করে আমাদের মেম্বারদের মধ্যে, প্লাস আমাদের আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট, এটার পরিধিকে আমরা এই প্রোগ্রামের সাথে ইন্টিগ্রেট করেছি। এই দুইটাকে একটা ইউনিক একটা গ্লোবাল ব্র্যান্ড কনসেপ্টে, যেখানে জীবিকাকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেই জীবিকার সাথে রাষ্ট্রের বা আমাদের ট্রাস্ট বা আমাদের বাহিনীর যে কল্যাণের যে কার্যক্রমগুলো, সেগুলোকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আনা হয়েছে উইথ ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। ফর এক্সাম্পল, আমি কিন্তু কাউকে বাড়ি নাই তাকে বাড়ি করে দিচ্ছি। সেই বাড়িটা কিন্তু এখন আমি এই প্রজেক্টের আন্ডারে যারা আমার এই কাজগুলো করবে, রাতের বেলা আমি তাকে কল করব বর্ডার পাহারা দেওয়ার জন্য, সে তখন আসবে, কিন্তু আসলেও তার বাড়ি তো নাই। সো আমি কিন্তু বাড়ি নর্মালি এত 30 বছর ধরে বাড়ি টাড়ি করে দিচ্ছি, বাট ওগুলো কোথায় যাচ্ছে কেউ জানে না। সেই জায়গাটায় আমি বলবো যে আমরা এখন এই যদি এই লাইভলিহুডে যদি অ্যাক্টিভেট করা যায়, তাহলে হয়তো আগামীতে ইনশাল্লাহ আমরা টাকার বিনিময়ে এই মোতায়েনের পরিবর্তে আমরা হয়তো দেশ সেবার মনোবল, সেই মনোবলের ভিত্তিতে আমরা আমাদের রাষ্ট্রের সকল কার্যক্রমে এই আনসার ভিডিপির ভলেন্টিয়ারদেরকে অ্যাড করা সম্ভব হবে। আমরা ভোটের মাঠে ছিলাম শেষ একেবারে পর্যায়ে, সেই ক্ষেত্রে যারা সাধারণ ভোটার, আপনি বিগত বছরগুলোতে যা হয়নি অনেক কিছুই আছে, এবার প্রথম। বিশেষ করে আপনি আনসার ভিডিপির যে জীবনযাত্রার মান পরিবর্তন নিয়েও কাজ করছেন, যেটি আসলেই আপনি বলছিলেন যে তারা টাকার জন্য নয়, ভালোবেসে আসবে, যে তার জীবন পরিবর্তন হয়েছে এই প্ল্যাটফর্মে, সো সে এইখানে ডেডিকেটেডলি কাজ করবে। ভোটারদের, যারা সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে যাবে, তাদের জন্য কি বার্তা থাকবে আপনার? আমাদের সাধারণ ভোটারদেরকে আমি বলতে চাই যে দেশের এই প্রথম উৎসবমুখর একটা ভোট হতে যাচ্ছে। আপনারা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারেন। এই যে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা যেটা নেওয়া হয়েছে, এটা বাংলাদেশে এবারে প্রথমবারের মতো নেওয়া হয়েছে। এবং বিভিন্ন মহলের যে ভোটের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেগুলো থেকে সকল ধরনের আয়োজন আমরা নিশ্চিত করেছি। আমি যেটা বললাম, আমাদের ঝুঁকির মিটিগেশন পদ্ধতিতে আমরা যে পরিমাণ ঝুঁকি কমানোর কার্যক্রমগুলো করা হয়েছে,
সেই প্রেক্ষাপটে আমি বলবো যে আমরা ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে আপনাদের ভোট আদায় করতে আসতে পারেন। কারণ এবার ইভেন জাল ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেটা যেহেতু লিমিটেড হয়ে যাচ্ছে, আপনাকে এনআইডি কার্ডটা সহই আসতে হবে এবং আপনারা আগেই জেনে যাচ্ছেন, আপনার মোবাইল থেকে আপনি অ্যাপসের মাধ্যমে নিশ্চিত করতে পারছেন যে আপনার ভোট কেন্দ্রটা কোথায়। হ্যাঁ, যেটা নিশ্চিত করাটাও আগে সহজ ছিল না। এই সকল কারণে আপনি সুন্দরভাবে আপনার ভোট দেওয়ার জন্য ভোটিং সেন্টারে আসেন। আমরা ইনশাল্লাহ আপনার জন্য সকল আয়োজন করে রাখছি। ধন্যবাদ আপনাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমরা শুনছিলাম যে আমাদের দেশের যে এবার যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় ভূমিকা রাখা যে বাহিনী, সেই বাহিনীর মহাপরিচালক বলছেন যে ভোটের মাঠে সব ধরনের নিরাপত্তা এবং ভোটের মাঠকে তারা সাজিয়েছে আপনার জন্য। সেই ক্ষেত্রে আমাদের যে জায়গা থেকে, নিজেদের জায়গা থেকে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট দেওয়া এবং তাদেরকে যে সহযোগিতা, সেটি কিন্তু চেয়েছেন। এবার আনসার ভিডিপি কিন্তু যারা সদস্য থাকবেন তাদের আইডি কার্ডের সাথে কিউআর কোড থাকবে। আপনার যদি কোনো আনসার ভিডিপির আইডেন্টিটি নিয়েও প্রশ্ন হয়, আপনি কিউআর সার্চ করলে বা তাকে নিয়ে আপনি যখন তখন জানতে পারবেন। সব স্মার্টভাবে সব হ্যান্ডেলিং হচ্ছে একেবারে ভোটের মাঠে। এবং আমরা চাই যে আপনারা নিরাপদ থাকুন, সচেতন থাকুন এবং ভোটের মাঠের সাথে থাকুন প্রান্তিক কণ্ঠস্বরের। আপনাদের সাথে ছিলাম আমি মৃদুল ইসলাম।